শহরের কোলাহল আর কর্মব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে লেখক অরণ্য চৌধুরী এক নির্জন জায়গার সন্ধান করছিলেন। তার নতুন উপন্যাসটার জন্য দরকার ছিল এমন এক পরিবেশ যেখানে প্রকৃতির উন্মত্ততা আর মানুষের অস্তিত্ব একাকার হয়ে যায়। এক বন্ধুর কাছ থেকে খবর পেলেন বঙ্গোপসাগরের তীরে এক প্রত্যন্ত গ্রাম শঙ্খদ্বীপের কথা, আর সেখানে নাকি রয়েছে ব্রিটিশ আমলে তৈরি এক পুরনো বাংলো যার নাম জলমহল। নামটা শুনেই অরণ্যর ভেতরটা কেমন করে উঠেছিল। শঙ্খদ্বীপে পৌঁছে তার ধারণা সত্যি হল, গ্রামটা যেন সভ্যতার শেষ বিন্দু। পিচ রাস্তার শেষে মাটির পথ, তারপর সরু খালের উপর জীর্ণ কাঠের পুল পেরিয়ে সেই বাংলো। চারপাশে ঝাউবন আর ম্যানগ্রোভের জঙ্গল, আর সামনেই উত্তাল সমুদ্র, যার গর্জন দিন-রাত শোনা যায়। বাংলোর কেয়ারটেকার ষাটোর্ধ্ব হরিপদ কাকা তাকে দেখে যেন কিছুটা অবাকই হলেন। ভাঙা ভাঙা গলায় বললেন, এই বাদলার সময় এখানে, তাও আবার একা? সাহস আছে বলতে হবে আপনার। অরণ্য হেসে বললেন, সাহসের কি আছে, আমার লেখার জন্য এমন পরিবেশই তো দরকার। হরিপদ কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবু, এই বাড়িটার দুর্নাম আছে। লোকে বলে অমাবস্যার রাতে, বিশেষ করে যখন সমুদ্রে নিম্নচাপ থাকে, তখন নাকি অশরীরই জেগে ওঠে। জলমহল তার পুরনো বাসিন্দাদের খুঁজে বেড়ায়। অরণ্য এসব কথায় কান দিলেন না। তিনি যুক্তিবাদী মানুষ, ভূতপ্রেত তার কাছে স্রেফ গ্রামের কুসংস্কার। তিনি হরিপদ কাকাকে আশ্বস্ত করে বাংলোর চাবিটা নিলেন। বাংলোটা বিশাল, উঁচু ছাদ, মোটা দেওয়াল, লম্বা বারান্দা আর বড় বড় কাঁচের জানালা। ফার্নিচারগুলো পুরনো দিনের, ভারী কাঠের তৈরি। সব কিছুতেই একটা স্যাঁতস্যাঁতে নোনা ধরা গন্ধ। তবে অরণ্যর জায়গাটা দারুণ পছন্দ হল। জানালার ধারে বসে সমুদ্রের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। প্রথম দুদিন বেশ ভালোই কাটল। অরণ্য তার লেখার কাজে ডুবে গেলেন। সমুদ্রের গর্জন, ঝাউয়ের শনশন শব্দ, সবই তার কাছে অনুপ্রেরণা হয়ে ধরা দিচ্ছিল। হরিপদ কাকা রোজ সকালে এসে বাজার আর খাবার দিয়ে যেতেন। যাওয়ার আগে বারবার সাবধান করতেন, বাবু, আজ থেকে নিম্নচাপ বাড়ছে, আবহাওয়া খারাপ হবে, সাবধানে থাকবেন। আর যাই হোক, রাতের বেলা দরজা জানালা খুলবেন না। অরণ্য শুধু হাসতেন। তার মনে হচ্ছিল এই বৃদ্ধ মানুষটি তাকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছে। তৃতীয় দিন বিকেল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বিকেলের আলো নিভে গিয়ে মনে হচ্ছিল যেন সন্ধ্যা নেমে গেছে। ঝড়ো হাওয়া শুরু হলো, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। হরিপদ কাকা বিকেলে এসে একটা হারিকেন আর মোমবাতি দিয়ে গেলেন। বললেন, বাবু, কারেন্ট থাকবে না, আর আজ অমাবস্যা। আজকের রাতটা খুব খারাপ। আমি ভোরে আসব, ভগবানকে ডাকবেন। তার চোখে ছিল জেনুইন ভয়। রাত ৮টা নাগাদ বিদ্যুৎ চলে গেল। অরণ্য হারিকেন জ্বালিয়ে লেখার টেবিলে বসলেন। বাইরে তখন প্রকৃতি তার রুদ্র রূপ দেখাতে শুরু করেছে। বাতাসের দাপটে বাংলোর পুরনো জানালা দরজাগুলো কাঁপছিল। বৃষ্টির ছাঁট এসে কাঁচের জানালায় আছড়ে পড়ছিল সজোরে, আর সমুদ্রের গর্জন তখন যেন হাজার হাজার দানবের চিৎকারের মতো শোনাচ্ছিল। লিখতে লিখতে হঠাৎ তার মনোযোগ ভঙ্গ হল। ঝড়ের শব্দের বাইরেও তিনি যেন অন্য কিছু শুনতে পাচ্ছেন, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। মনে হচ্ছে কেউ যেন বাংলোর চারপাশের ভেজা বারান্দায় হেঁটে বেড়াচ্ছে, পায়ে নূপুর পড়ে। ছম ছম ছম। অরণ্য কান খাড়া করলেন। বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। তিনি নিজেকে বোঝালেন, হয়তো বাতাসের শব্দে এমনটা মনে হচ্ছে। কিন্তু শব্দটা ক্রমে স্পষ্ট হতে লাগল। ভেজা মাটিতে খালি পায়ে হাঁটার শব্দের সাথে নূপুরের শব্দ। অসম্ভব! এই দুর্যোগে বাইরে কে আসবে? তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। হারিকেনের আলো হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলেন জানালার দিকে। কিন্তু বাইরে অপ্রগ্লাধ্য অন্ধকার আর বৃষ্টির ধারাপাত ছাড়া কিছুই দেখা গেল না। তিনি আবার টেবিলে ফিরে এলেন, কিন্তু মন থেকে শব্দটা কিছুতেই তাড়াতে পারছিলেন না। ঘণ্টাখানেক পর শব্দটা আবার শুরু হলো, এবার যেন আরও কাছে। মনে হচ্ছে ঠিক তার ঘরের বাইরের বারান্দাতেই কেউ হাঁটছে। অরণ্যর বুকের ভেতরটা ধরাস করে উঠল। তিনি দরজার দিকে তাকালেন।
পুরনো দিনের খিল দেওয়া মজবুত দরজা। তিনি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলেন। হঠাৎ নূপুরের শব্দটা থেমে গেল, ঠিক তার ঘরের দরজার বাইরে। কয়েক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা, কেবল ঝড়ের হুঙ্কার। তারপর দরজায় মৃদু টোকা পড়ল, ঠক ঠক ঠক। অরণ্য সারা শরীর জমে গেল। এই ঝড়ের রাতে কে দরজায় টোকা দেবে? হরিপদ কাকা তো ভোরে আসার কথা। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলেন, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু এবার টোকার বদলে দরজায় মৃদু আঁচড়ের শব্দ শোনা গেল, যেন কেউ ভেজা আঙুল দিয়ে দরজার কাঠে দাগ কাটছে। খসখস খসখস। অরণ্যর মনে হলো তার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এলো। তিনি দৌড়ে গিয়ে দরজার খিলটা আরেকবার পরীক্ষা করলেন। তারপর টেবিলের তলায় রাখা একটা পুরনো লোহার রড হাতে নিয়ে দরজার থেকে দূরে সরে এলেন। বাইরের সেই অদ্ভুত শব্দ থেমে গিয়েছিল, কিন্তু অরণ্যর মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। তিনি আর লেখার টেবিলে বসতে পারলেন না, সোফায় বসে কান পেতে রইলেন। রাত গভীর হচ্ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ঝড়ের তাণ্ডব। হঠাৎ করেই তিনি একটা কান্নার শব্দ শুনতে পেলেন, এক নারীর কান্নার শব্দ, খুব করুণ, হাহাকারে ভরা সেই কান্না, যেন বহু বছর ধরে জমে থাকা কষ্ট আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। কান্নাটা আসছে বাংলোর ভেতর থেকেই, পাশের কোনো ঘর থেকে। অরণ্য চমকে উঠলেন। এই বাংলোতে তো তিনি একা, তাহলে? তার মনে হল হয়তো তার মনের ভুল, এই চরম মানসিক চাপে তার হ্যালুসিনেশন হচ্ছে। তিনি কানে আঙুল দিয়ে বসে রইলেন, কিন্তু সেই কান্নার শব্দ যেন তার মগজের ভেতর প্রতিধ্বনি হতে লাগল। কিছুক্ষণ পর কান্নাটা থামল, কিন্তু এবার যা ঘটল তাতে অরণ্যর শরীরের সব রক্ত জল হয়ে গেল। তিনি স্পষ্ট শুনতে পেলেন পাশের ঘর থেকে কেউ ভেজা গলায় গান গাইছে, একটা পুরনো দিনের করুণ সুর। আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। ভেজা স্যাঁতস্যাঁতে একটা কণ্ঠ, গানের প্রতিটা শব্দে যেন জল ঝরে পড়ছে। অরণ্য বুঝতে পারলেন এটা তার মনের ভুল নয়, কেউ আছে, এই বাড়িতে কেউ আছে। তার মনে পড়ল হরিপদ কাকার কথা, জলমহল তার পুরনো বাসিন্দাদের খুঁজে বেড়ায়। তিনি আর থাকতে পারলেন না, হারিকেনটা হাতে নিয়ে সাহসে ভর করে ঘর থেকে বেরোলেন। করিডোরটা অন্ধকার আর ঠান্ডা, বাতাসের ঝাপটায় হারিকেনের আলো কাঁপছে। তিনি ধীর পায়ে পাশের ঘরের দরজার সামনে দাঁড়ালেন। গানটা ওই ঘর থেকেই আসছে। দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। অরণ্যর গলা শুকিয়ে গেছে, কিন্তু কৌতূহল আর ভয়ে তাকে ঠেলে নিয়ে যাচ্ছিল। তিনি কাঁপা হাতে দরজাটা সামান্য ঠেললেন। ভেতরে যা দেখলেন তাতে তার চিৎকার করার শক্তিও লোপ পেল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। পরনে তার পুরনো দিনের শাড়ি, সারা শরীর জলে ভেজা, লম্বা কালো চুল মুখের ওপর নেমে এসেছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। তার পা দুটি খালি, কিন্তু অরণ্য যেন তার পায়ের কাছে রূপুর নূপুরের আভাস পেল। মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ভেজা শরীর থেকে জল চুইয়ে পড়ে মেঝেতে একটা ছোট ডোবা তৈরি করেছে। সেখান থেকে একটা নোনা শ্যাওলা পড়া গন্ধ ভেসে আসছে। অরণ্যর মনে হল তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তিনি পিছিয়ে আসতে গিয়ে দেয়ালে ধাক্কা খেলেন। শব্দটা শুনেই মূর্তিটা গান থামিয়ে দিল। তারপর খুব ধীরে, যান্ত্রিকভাবে মাথাটা ঘোরাল তার দিকে। চুলের আড়াল থেকে বেরিয়ে এলো তার মুখ। সেটা কোনো মানুষের মুখ নয়, ফোলা বিবর্ণ চামড়া। চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসছে, কিন্তু তাতে কোনো মণি নেই। সাদা শূন্য দুটি গর্ত, আর ঠোঁটের জায়গায় একটা কালো ক্ষত, যা থেকে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। মূর্তিটা অরণ্যর দিকে তাকিয়ে সেই ক্ষতবিক্ষত মুখটা সামান্য ফাঁক করল। একটা ফ্যাঁসফ্যাঁসে জলীয় কণ্ঠস্বর বেরিয়ে এলো, এসেছিস? অরণ্য আর এক মুহূর্তও দাঁড়ালেন না, চিৎকার করে নিজের ঘরের দিকে দৌড় দিলেন এবং সজোরে দরজা বন্ধ করে খিল তুলে দিলেন। তিনি দরজায় পিঠ দিয়ে হাঁপাতে লাগলেন, তার সারা শরীর থরথর করে কাঁপছে।
বাইরে থেকে সেই নারী মূর্তির ভেজা পায়ে হাঁটার শব্দ প্রক্রম্ব হচ্ছে। ছপ ছপ ছপ। শব্দটা এসে থামল তার দরজার সামনে। তারপর দরজায় আবার সেই আঁচড়ের শব্দ, এবার আরও জোরে, যেন ধারালো নখ দিয়ে কাঠটা ছিঁড়ে ফেলতে চাইছে। ভেতর থেকে অরণ্য চিৎকার করে উঠে বললেন, কে তুমি? কি চাও? বাইরে থেকে সেই জলীয় ফ্যাঁসফ্যাঁসে উত্তর এলো, আমি দামিনী। এই জলমহল আমার, এই সমুদ্র আমার। অমাবস্যার রাতে আমি একা থাকি, আমার একজন সঙ্গী চাই। দরজা খোল, তোকে আমি সমুদ্রে নিয়ে যাব, আমার সাথে। অরণ্য বুঝতে পারলেন তিনি এক মারাত্মক বিপদে পড়েছেন। এ কোনো সাধারণ ভূত নয়, এ এক অতৃপ্ত প্রতিহিংসাপরায়ণ আত্মা। তিনি আসবাবপত্র টেনে দরজার সামনে এনে রাখলেন, যাতে দরজা ভাঙা সহজ না হয়। বাইরে দামিনীর উন্মাদনা বাড়তেই লাগল। সে এখন আর আঁচড় কাটছে না, সজোরে দরজায় ধাক্কা মারছে। পুরনো কাঠের দরজাটা সেই প্রচণ্ড আঘাতে কাঁপছে। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা ভেজা হাওয়া আসছে, সাথে সেই পচা শ্যাওলার গন্ধ। দামিনী এবার অরণ্যর নাম ধরে ডাকতে শুরু করল, অরণ্য, দরজা খোল, ভয় পাস না, দেখবি জলের তলায় কত শান্তি। তার কণ্ঠস্বর কখনো করুণ, কখনো রাগান্বিত, কখনো বা প্রলোভনে ভরা। অরণ্য কানে আঙুল দিয়ে বসে রইলেন। তার মনে হচ্ছিল তিনি পাগল হয়ে যাবেন। হারিকেনের তেল ফুরিয়ে আসছে, আলোটা নিভু নিভু হয়ে কাঁপছে। হঠাৎ দামিনীর গলার স্বর বদলে গেল। এবার অরণ্য শুনলেন তার মৃত মায়ের গলা। অরণ্য, বাবা, দরজাটা খোল, দেখ আমি এসেছি, বাইরে খুব ঠান্ডা। অরণ্য চমকে উঠলেন। এ কি করে সম্ভব? তার মা তো 10 বছর আগে মারা গেছেন। তিনি জানেন এটা একটা ছলনা, কিন্তু মায়ের কণ্ঠস্বর শুনে তার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাইরের সেই কণ্ঠ বলে চলল, আমার কষ্ট হচ্ছে বাবা, দরজাটা খোল। অরণ্য দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালেন। তিনি চিৎকার করে বললেন, তুমি আমার মা নও, তুমি একটা শয়তান, চলে যাও এখান থেকে। সঙ্গে সঙ্গে বাইরের সেই কণ্ঠ আবার দামিনীর ফ্যাঁসফ্যাঁসে গলায় পরিণত হল। একটা তীব্র আক্রোশে সে চিৎকার করে উঠল, তুই যাবি না, তোকে আমি নিয়েই যাব। এরপর শুরু হলো আসল তাণ্ডব। বাংলোর জানালাগুলো সজোরে আছড়ে পড়তে লাগল। মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে পাথর ছুঁড়ছে। ঘরের ভেতর রাখা জিনিসপত্র নিজে থেকে কাঁপতে শুরু করল। বইয়ের তাক থেকে বইগুলো হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা নিজে থেকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। অরণ্যা দেখলেন ঘরের কোনায়, যেখানে দেয়ালটা একটু ভেজা ছিল, সেখান থেকে জল চুইয়ে পড়া শুরু হয়েছে। সেই জল মেঝেতে ছড়িয়ে পড়ছে, আর সেই জলের মধ্যে তিনি দেখতে পেলেন শ্যাওলা আর ছোট ছোট শামুক, যেন সমুদ্র নিজেই ঘরের ভেতর ঢুকে আসছে। তার হারিকেনটা দপ করে নিভে গেল। ঘরটা ডুবে গেল প্রকাণ্ড অন্ধকারে। এখন শুধু বাইরে ঝড়ের গর্জন আর দরজায় দামিনীর উন্মাত্ত আঁচড় আর ধাক্কার শব্দ। অরণ্য ভয়ে আর ঠান্ডায়, ক্লান্তিতে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গেলেন। তিনি শুধু বিড়বিড় করে ঈশ্বরের নাম জপতে লাগলেন। তার মনে হচ্ছিল এই রাত আর কখনো শেষ হবে না। কতক্ষণ এভাবে কেটেছিল অরণ্যর মনে নেই। একসময় তিনি ক্লান্তিতে আতঙ্কে মেঝেতেই জ্ঞান হারিয়েছিলেন। যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখলেন জানালার ভাগ দিয়ে ভোরের আলো পড়েছে। ঘরের ভেতরটা অদ্ভুত শান্ত। ঝড়ের শব্দ নেই, দরজায় ধাক্কার শব্দও নেই। অরণ্য ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার সারা শরীরে ব্যথা। তিনি দেখলেন ঘরের ভেতরটা লণ্ডভণ্ড, বইপত্র, ভাঙা কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মেঝেতে তখনও ভেজা দাগ, কিন্তু জলটা অদৃশ্য হয়ে গেছে, শুধু রয়ে গেছে একটা নোনা গন্ধ। তিনি সাবধানে দরজার সামনে থেকে আসবাবপত্র সরালেন, কাঁপা হাতে খিলটা খুললেন। দরজা খুলতেই দেখলেন করিডোরটা ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেটা অরণ্যর ঘর থেকে শুরু করে বাংলোর প্রধান দরজার দিকে চলে গেছে। অরণ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। সেই দিনই তিনি শঙ্খদ্বীপ ছেড়ে আসেন। অনেক বছর কেটে গেছে। অরণ্য চৌধুরী আর কোনো দিন উপন্যাস লিখতে পারেননি। তিনি এখন এক ব্যস্ত শহরে থাকেন, এমন এক ফ্ল্যাটে যার আশেপাশে কোনো জলাশয় নেই। তিনি বৃষ্টিকে ভয় পান, অমাবস্যার রাতে ঘুমোতে পারেন না, আর কোনোদিন যদি ঘুমের ঘোরেও নূপুরের শব্দ শোনেন, তাহলে ভয়ে আতঙ্কে তার শরীর অসাড় হয়ে আসে। কারণ তিনি জানেন,
দামিনী এখনও সেই জলমহলে অপেক্ষা করছে পরবর্তী নিম্নচাপের, পরবর্তী অমাবস্যার রাতের। তার অতৃপ্ত আত্মা আজও খুঁজে বেড়াচ্ছে একজন সঙ্গী, যাকে সে নিয়ে যেতে পারে তার শীতল অন্ধকার জলরাজ্যে, চিরকালের জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।